আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্টের আজকের ক্লাসে। আমরা আলোচনা করছি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর আইনগুলা নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইনকাম ট্যাক্সের অ্যাপিল এবং রেফারেন্স যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে। চ্যাপ্টার 14 অ্যাপিল অ্যান্ড রেফারেন্স, এখানে আমরা সেকশন 153 থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সেকশন 153 তে এর টাইটেলটা হচ্ছে অ্যাপিল টু অ্যাপিলেট ইনকাম ট্যাক্স অথরিটি। অ্যাপিলেট ইনকাম ট্যাক্স অথরিটি হচ্ছে ইনকাম ট্যাক্স সার্কেল এবং জোন থেকে আলাদা একটা অথরিটি। ইনকাম ট্যাক্সের অফিসাররাই এখানে দায়িত্ব পালন করেন। এখানে কমিশনার অ্যাপিল এর অধীনে, কমিশনার অফ ট্যাক্সেস অ্যাপিলস এর অধীনে জয়েন্ট কমিশনার কিংবা ওই পদমর্যাদার অফিসাররা এই কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। আমরা আলোচনা করছি। আমরা যদি উপকর কমিশনারের অ্যাসেসমেন্টে সংক্ষিপ্ত হই তাহলেই আমরা আপিল করতে পারি, এবং এই আপিলের পদ্ধতিটি কি আমরা এখানে দেখি। এটা ফার্স্ট আপিল। Section 153(1), any person aggrieved by order of an income tax authority regarding the following matters may appeal to the respective appellate income tax authority. 1. Assessment of income. 2. Computation of tax liability or refund. 3. Set off or carry forward of loss. 4. Imposition of any penalty or interest. 5. Charge and computation of surcharge or any other sum. 6. Credit of tax. And 7. Payment of a refund. এই বিষয়ে যদি, এই 7টা বিষয়ের যে কোনো একটা বিষয়ে যদি করদাতা সংক্ষুব্ধ হয়ে থাকে তাহলে করদাতা যে আপিল অথরিটি আছে ওই ট্যাক্স সার্কেলের অর্ডার গুলার আপিল করার জন্য ওই আপিল অথরিটি বরাবর আপিল দায়ের করতে পারে। সেকশন 153(2) তে বলা আছে সাবজেক্ট টু সাবসেকশন 3, সাবসেকশন 3টাকে এখানে আলাদা করা হলো। and appeal in the following cases shall be made only to the Commissioner of Taxes Appeals. 1. Appeal by a company. 2. Appeal against an order under section 120. Appeal against an order of adjustment or penalty involving international transaction as defined in section 107A. Appeal against an order in matters mentioned in subsection 1 made by an income tax authority in the rank of a joint commissioner of taxes or above. তাহলে এখানে 4টা বিষয়ে বলা আছে যে আপিলটা দায়ের করতে হবে কমিশনার ট্যাক্স আপিল বরাবর। এখানে প্রথম বিষয় হচ্ছে কোম্পানি, আপিল বাই কোম্পানি। পরের বিষয় হচ্ছে যদি সেকশন 120 তে কোনো অর্ডার করা হয়, সাধারণত সেকশন 120 তে অর্ডার জয়েন্ট কমিশনার থেকে কমিশনার পর্যন্ত পদমর্যাদার ব্যক্তিরা করে থাকেন। Appeal against an order of adjustment of or penalty involving international transaction as defined in section 107A. Section 107A তে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের ক্ষেত্রে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট কিংবা পেনাল্টি থাকে তাহলে ওই অ্যাডজাস্টমেন্ট পেনাল্টির এগেইনস্টে আপিল করলে এটা করতে হবে কমিশনার ট্যাক্স বরাবর। সাধারণত আমরা জয়েন্ট কমিশনার, অ্যাপিলের জয়েন্ট কমিশনার ট্যাক্স বরাবর আপিল করে থাকি 1 যে বিষয়গুলো বলা আছে এই বিষয়গুলোর ক্ষেত্রে। কিন্তু যদি কোম্পানির ক্ষেত্রে হয়ে থাকে এটা অবশ্যই কমিশনার অফ
ট্যাক্স বরাবর করতে হবে অ্যাপিলটা। আর যদি সেকশন 120 এগেনস্টে হয় তাহলেও কমিশনার ট্যাক্স বরাবর করতে হবে। সেকশন 107 এর কোনো অর্ডারের এগেনস্টে করলেও কমিশনার ট্যাক্সের বরাবর করতে হবে। কিংবা যদি এই অ্যাসেসমেন্টটা যে বিষয়গুলো বলা আছে 1 থেকে, যদি অ্যাসেসমেন্টটা জয়েন্ট কমিশনার কিংবা তার থেকে অধিক উচ্চ পদমর্যাদার কারো যদি অ্যাসেসমেন্ট করা হয়ে থাকে তাহলে সেটা কমিশনার আপিল বরাবর আপিল করতে হবে। এই হচ্ছে সাবসেকশন 1 এবং 2। সাবসেকশন 2 তে আবার সাবসেকশন 3 টা এক্সক্লুড করা হয়েছে। এখানে সাবসেকশন 3 টা যদি সাবসেকশন 3 টাই অগ্রগণ্য হবে। এখানে দ্য বোর্ড মে অ্যাসাইন এনি অ্যাপিল টু এনি অ্যাপিলেট ইনকাম ট্যাক্স অথরিটি। এখানে বোর্ডকে ক্ষমতা দেওয়া হয়েছে, বোর্ড চাইলে যে কোনো আপিল যে কোনো ইনকাম ট্যাক্স অথরিটি বরাবর অ্যাসাইন করে দিতে পারে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দ্য বোর্ড মে ট্রান্সফার অ্যান অ্যাপিল ফ্রম ওয়ান অ্যাপিল ইনকাম ট্যাক্স অথরিটি টু অ্যানাদার অ্যাপিলেট ইনকাম ট্যাক্স অথরিটি। ওয়ান অ্যাপিলেট ইনকাম ট্যাক্স অথরিটি থেকে যে কোনো একটা থেকে অন্য ট্যাক্স অথরিটি অ্যাপিলেট ট্যাক্স অথরিটির কাছে বোর্ড চাইলে ট্রান্সফারও করে দিতে পারে। এই জায়গায় বোর্ডটা ক্ষমতা দেয়া আছেন। No appeal shall lie in respect of an income which is computed as a share of the taxed income. Taxed income এর একটা শেয়ারের ক্ষেত্রে যদি ইনকামের ক্ষেত্রে যদি ক্যালকুলেশন হয়ে থাকে তাহলে এটার জন্য কোনো আপিল করা যাবে না। 5. No appeal shall lie against any order of assessment in the following cases. Number 1, where the return of income was filed. যদি tax return file করা হয়ে থাকে, if tax under section 74 has not been paid, যদি section 74 এ tax জমা দেয়া না হয়, আপনি রিটার্ন জমা দিয়েছেন কিন্তু রিটার্নে যে আপনার ক্যালকুলেশন অনুযায়ী যে ট্যাক্সটুকু এসেছে আপনি যদি ওই ট্যাক্স জমা না দেন তাহলে ওই ফাইল ওই ট্যাক্স রিটার্ন যদি ডিসিটি অ্যাসেসমেন্ট করে থাকে, করার পরেও আপনি এটা আপিলে যেতে পারবেন না, কারণ আপনি সেকশন 74 এ ট্যাক্স পেমেন্ট করেননি। ট্যাক্স উইথ রিটার্ন যেটা এটা আপনি পেমেন্ট করেননি। নাম্বার 2, where no return of income was filed if at least 10% of the tax as determined by the Deputy Commissioner of Taxes has not been paid. যদি রিটার্ন জমা দেয়া না হয়, রিটার্ন ফাইল করা না হয়ে থাকে, তাহলে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস যে ট্যাক্স ধার্য করেছেন ওই ট্যাক্সের 10% দিয়ে আপিল করতে হবে। Provided that where the tax on the basis of return has been paid by appellant before filing the appeal, and the appellate income tax authority is convinced that the appellant was barred by sufficient reason from paying the tax before filing the return, it may allow the appeal for hearing. যদি appeal সাবমিশনের আগে 74 এর যে ট্যাক্সটুকু হয় ওই ট্যাক্স করদাতা জমা দিয়ে থাকেন এবং যদি ওই অ্যাপিলেট অথরিটি ট্যাক্স অথরিটি কনভিন্সড হন যে না এটা উনি আগে দিতে পারেননি উপযুক্ত কারণের জন্য, এই তাহলে এটা হিয়ারিং এ উনি নিতে পারবেন চাইলে। Explanation: in this section, appellate income tax authority means the commissioner of taxes or the appellate joint commissioner of taxes as the case may be. তাহলে appellate income tax authority মানেই আমি শুরুতে যেটা বলেছিলাম কমিশনার অফ ট্যাক্স অ্যাপিলস, আপিলে যে কমিশনার অফ ট্যাক্সেস থাকেন উনি, অথবা appellate joint commissioner of taxes, এটা appellate joint commissioner of taxes, এই দুইজনের একজন যেটা কেস টু কেস ভেরি করে। তাহলে এখানে সারসংক্ষেপ হচ্ছে
যদি করদাতা উপকর কমিশনার কর্তৃক অ্যাসেসমেন্ট অর্ডারে সংক্ষুব্ধ হয়ে থাকেন তাহলে উনি আপিল দায়ের করতে পারবেন। তবে যদি রিটার্ন সাবমিট করে থাকেন তাহলে ৭৪ ধারার টেক্সটটুকু দিতে হবে। যদি রিটার্ন সাবমিট না করে থাকেন তাহলে তাকে অবশ্যই 10% ট্যাক্স দিতে হবে, ডিসিটি যে ট্যাক্সটুকু ধার্য করেছেন তার। এবং যদি ৭৪ ধারায় ট্যাক্স না দিয়ে থাকেন রিটার্ন সাবমিট করে তাহলে অবশ্যই আপিল ফাইলিং এর আগে দিতে হবে এবং একটা ব্যাখ্যা দিতে হবে অ্যাপিলেট অথরিটি বরাবর যে উনি কি কারণে এটা জমা দিতে পারেননি। ব্যক্তি শ্রেণীর করদাতা কিংবা অন্যান্য কোম্পানি ব্যতীত সব করদাতাই জয়েন্ট কমিশনার অফ অ্যাপিলেট জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস বরাবর আপিল করবেন। শুধুমাত্র কোম্পানি করদাতা এবং যেসব অর্ডারের এগেইনস্টে আপিল করা হচ্ছে ওই অর্ডারগুলো জয়েন্ট কমিশনার কিংবা তার থেকে উচ্চ পদমর্যাদার কেউ যদি অর্ডার ইস্যু করে থাকেন কিংবা সেকশন 120 কিংবা সেকশন 107A তে যদি অর্ডার ইস্যু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কমিশনার আপিল বরাবর আপিল করতে হবে। কোনো কোয়েশ্চন আছে কিনা সেকশন 153 তে? যদি কোনো ট্যাক্স ইনকামের কোনো অংশের জন্য আপিল দায়ের করা যাবে না, এখানে এই বিষয়টুকু বলা আছে। আমি যদি এটা খুব যে ব্যবহার্য কোনো বিষয় তাও মনে হচ্ছে না, আমরা এই বিষয় পাই না, আইনে আছে। এখানে বাংলা যদি আমি এইভাবে বলি, এরূপ কোনো আয়ের ক্ষেত্রে কোনো আপিল দায়ের করা যাবে না যা করযুক্ত আয়ের অংশ হিসাবে পরিগণনা করা হয়েছে। একটা করযুক্ত আয়ের অংশ হিসাবে যে আয়টুকু পরিগণনা হয়েছে ওই আয়ের ক্ষেত্রে আপিল দায়ের করা যাবে না, মানে একটা অংশের জন্য আপিল দায়ের করা যাবে না, ইনকামের জন্য পুরোটার জন্য করা যাবে। অ্যাসেসমেন্ট অফ ইনকামের এগেইনস্টে করা যাবে, কিন্তু ওই ইনকামের একটা অংশের জন্য আপনি আপিল করতে পারবেন না। এটা ট্যাক্সড ইনকাম হলে করতে পারবেন ওই অংশটুকু যদি করমুক্ত হয়ে থাকে, ট্যাক্স ফ্রি ইনকাম হয়ে থাকে একটা অংশ, করযুক্ত ইনকামের মধ্যে ট্যাক্সড ইনকামের মধ্যে একটা অংশ যদি ট্যাক্স ফ্রি হয়ে থাকে তাহলে আপনি ক্লেম করতে পারবেন এটা ট্যাক্স ফ্রি ইনকাম কিংবা এক্সাম্পটেড ইনকাম আপনার, সেটার জন্য আপিল করা যায়। হ্যাঁ, কিন্তু একটা অংশের জন্য করতে পারবে না। তবে এটা বাস্তবে ওইভাবে প্রয়োগ হয় না, কারণ আমরা আপিল করলে পুরোটার বিরুদ্ধেই করি, তখন পরবর্তীতে এই বিষয়টুকু আলোচনায় আসতে পারে অংশের বিষয়টুকু। তবে আইনে বলা আছে এই বিষয়টা ক্লিয়ার। আমরা যদি সেকশন 154 এ যাই পরে, ফর্ম অফ আপিল এন্ড লিমিটেশন, এখানে আপিলের ফর্মের কথা বলা আছে এবং লিমিটেশনের কথা বলা আছে। আপিলের ক্ষেত্রে লিমিটেশন, সেকশন 154 subsection 1, every appeal under section 153 shall be drawn up in such form and verified in such manner as may be prescribed and shall be accompanied by a fee of 200 টাকা। দেখেন 153 তে আমাদের আপিল করার ক্ষমতাটুকু দিয়েছে, আর সেকশন 154(1) এ বলা আছে যে নির্ধারিত ফর্মে আমরা আপিল করব এবং সাথে 200 টাকা ফি জমা দিতে হবে, আপিল ফি। তার মানে এখানে আমরা দেখলাম যে আপিল করার জন্য একটা নির্ধারিত ফর্ম আছে, 1। 2 হচ্ছে আমরা আপিল একটা ফি জমা দিতে হয়, ওই ফিটা হচ্ছে 200 টাকা। 1A তে বলা আছে the board may by notification of a official in the official gazette আগে কিন্তু একটা ফর্মের কথা বলা আছে drawn up in such form, এখন 1A তে এই বিষয়টুকু 2016 সালে অ্যাড করা হয়েছে, অর্থাৎ 2016 এর মাধ্যমে the board may by notification
in the official gazette, A, specify the cases in which the appeal shall be filed electronically or in any other machine readable or computer readable media. B, specify the form and manner in which such appeal shall be filed. এখানে বোর্ডকে একটু ক্ষমতা দেয়া হয়েছে, তবে একটা অফিসিয়াল গেজেটের মাধ্যমে বোর্ড বলতে পারবে যে এই ইলেকট্রনিক্যালি দেয়া যাবে কি মেশিন রিডেবল কিংবা কম্পিউটার রিডেবল মিডিয়ার মাধ্যমেও অ্যাপিল দায়ের করা যেতে পারে, এবং কিংবা স্পেসিফাই দ্য ফর্ম এন্ড ম্যানার ইন হুইচ অ্যাপিল শ্যাল বি ফাইলড, এটা স্পেসিফাই করতে পারে। এটা মূলত 2016 সালে যখন ইনকাম অনলাইনে ট্যাক্স রিটার্ন সাবমিশনের যে কার্যক্রমটুকু গ্রহণ করা হয়েছিল, ওই কার্যক্রমের মধ্যে আপিল সাবমিশনেরও একটা বিষয় ইনক্লুডেড ছিল, যেটা পরবর্তীতে ডিসকন্টিনিউ করেছে, এখন নতুন একটা সিস্টেমের জন্য চেষ্টা করছে এনবিআর। তো এইটা ওই কারণেই এখানে দেয়া আছে, তখন আইনটা চেঞ্জ করা হয়েছিল, কারণ এখানে যেহেতু বলা আছে ড্রোন আপ ইন সাচ ফর্ম, তো অনলাইনে ইলেকট্রনিক্যালি দিতে হলে তো আইনের ব্যত্যয় হয়ে যাবে, তাই এটা অ্যাড করা হয়েছে। এই হচ্ছে আপিল একটা ফর্মে সাবমিট করতে হবে, প্রেসক্রাইব ফর্ম আছে, এবং 200 টাকা হচ্ছে আপিল ফি। এখন টুতে লিমিটেশনের বিষয়টা বলা আছে, এতে হচ্ছে ফর্মের বিষয়, ফি এর বিষয়, টুতে লিমিটেশনের বিষয়। সেকশন 154 সাবসেকশন 2 সাবজেক্ট টু সাবসেকশন 3, এখানে সাবসেকশন 3 টা আলাদা করেছে। An appeal shall be presented within 45 days, 45 দিনের মধ্যে আপনাকে কিন্তু আপিল করতে হবে। আগে ছিল এটা 60 ডেজ, 2006 সালে এটা 45 ডেজে নামিয়ে আনা হয়েছে। 45 ডেজ এর মধ্যে আপনাকে আপিল সাবমিট করতে হবে। কিসের 45 ডেজ? এ, if it relates to any assessment or penalty from the date of service of the notice of demand relating to the assessment or penalty, as the case may be. যদি কোনো ডিমান্ড কিংবা পেনাল্টির জন্য অ্যাসেসমেন্টের জন্য ডিমান্ড কিংবা পেনাল্টির জন্য কোনো ডিমান্ড হয়ে থাকে, তাহলে এখানে দেখেন ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ দ্য নোটিশ অফ ডিমান্ড, ডিমান্ড নোটিশ যখন সার্ভ করা হবে ওই তারিখ থেকে 45 ডেজ। আমরা জানি অ্যাসেসমেন্ট হিয়ারিং এর 30 দিনের মধ্যে করতে হয়, অথবা যদি কোনো আপিল অথরিটি কিংবা অন্য কোনো অথরিটির অর্ডার থাকে এটারও 30 দিনের মধ্যে করতে হয়, এবং পরবর্তী 30 দিনের মধ্যে নোটিশটা জারি করতে হয়, ডিমান্ড নোটিশ, এবং ডিমান্ড নোটিশ পাওয়ার 45 দিনের মধ্যে আপনাকে আপিল সাবমিট করতে হবে। In any other case, from the date on which the intimation of the order to the appealed against is served, যখন জানা গেছে যে এটা অন্য অর্ডারের ক্ষেত্রে, যখন এটা ইন্টিমেশন অফ দ্য অর্ডার টু দ্য appealed against is served, যখন এই ইন্টিমেশনটা সার্ভ করা হয়েছে, মানে কোনো একটা যদি অর্ডার হয়ে থাকে ওই অর্ডারটা নোটিশ যখন সার্ভ হয়েছে, আগে তো ডিমান্ডের ক্ষেত্রে ডিমান্ড নোটিশ, ডিমান্ড ছাড়া যদি অর্ডার হয়ে থাকে তাহলে ওই অর্ডার যখন সার্ভ হয়েছে তখন থেকে 45 দিন। এখানে সেকশন 154(3) তে বলা আছে, আমরা জানি 2 তে সাবজেক্ট টু সাবসেকশন 3 বলা আছে। সো সাবসেকশন 3 হচ্ছে the appellate joint commissioner or the commissioner appeals, as the case may be, যে হয়ে থাকুক না কেন appellate joint commissioner কিংবা commissioner may admit an appeal after the expiry of the period of limitation specified in subsection 2 if he is satisfied that the appellant was prevented by sufficient cause
from presenting the appeal within that period. এখানে ক্ষমতা দেয়া হয়েছে অ্যাপিলের জয়েন্ট কমিশনার কিংবা কমিশনার অ্যাপিলকে, যে উনি চাইলে, উনি যদি সন্তুষ্ট হন যে এটা আপিল দায়েরে ডিলে হয়েছে, তাহলে উনি এটা শুনতে পারবেন, আপিলটি উনি গ্রহণ করতে পারেন। সেকশন 154 এ কোনো কোয়েশ্চন আছে কিনা? কোনো কোয়েশ্চন আছে কিনা? কোয়েশ্চন না থাকলে আমরা পরের সেকশনে যাচ্ছি। সেকশন 155 সাবসেকশন 1, এখানে আমরা টাইটেলটা একটু পড়ে দেই। প্রসিডিউর ইন দ্য আপিল বিফোর দ্য অ্যাপিলেট জয়েন্ট কমিশনার অর দ্য কমিশনার আপিলস। প্রসিডিউরটা কিভাবে হবে অ্যাপিলের? Section 155, subsection 1. The appellate joint commissioner or the commissioner appeals shall fix a day, a place for the hearing of the appeal, and give notice thereof to the appellant and the deputy commissioner of taxes, against whose order the appeal has been preferred. ডিসিটি যার অর্ডারের এগেইনস্টে আপিলটা করা হয়েছে তাকে, এবং যিনি আপিল করেছেন তাকে একটা নোটিশের মাধ্যমে অ্যাপিলেট জয়েন্ট কমিশনার একটা তারিখ এবং একটা স্থান নির্ধারণ করে হিয়ারিং এর জন্য ডাকবেন। The appellant and the deputy commissioner of taxes shall have the right to be heard at the hearing of the appeal, either in person or by a representative. তারা নিজেরা সশরীরে এসে হিয়ারিং শুনতে পারেন কিংবা রিপ্রেজেন্টেটিভের মাধ্যমেও উপস্থিত হতে পারবেন। Subsection 3. The appellate joint commissioner or the commissioner appeals may, if he consider it necessary to do so, adjourn the hearing of the appeal from time to time. এটা উনি চাইলে এটা মুলতবি করতে পারেন, আপিল আবার নতুন করে আবার হিয়ারিং এর জন্য রাখতে পারেন। যদি মনে করেন এটা নেসেসারি, তাহলে তারিখ চেঞ্জ করতে পারেন। The appellate joint commissioner or the commissioner appeals may, before or at the hearing of an appeal, allow the appellant to go into any ground of appeal not earlier specified in the grounds of appeal already filed, if he is satisfied that the commission of that ground from the form of appeal was not willful or unreasonable. এখানে কমিশন হবে না, শব্দটা ওমিশন হবে। এখানে সি লেখা, এটা ওমিশন হবে। ওমিশন অফ দ্যাট গ্রাউন্ড from the form of appeal was not willful or unreasonable. এখানে আপিল চলাকালীন অ্যাপিলেন্ট যে কোনো নতুন গ্রাউন্ড আনতে পারবেন আপিল চলাকালীন, এবং অ্যাপিলের জয়েন্ট কমিশনার কিংবা কমিশনার এটা অ্যালাউ করবেন আনার জন্য, যদি উনি মনে করেন যে এই বিষয়টুকু আসলে অনিচ্ছাকৃতভাবে, এই বিষয়টুকু ওমিট ছিল আপিল ফর্মে অনিচ্ছাকৃতভাবে, হ্যাঁ, কিংবা উদ্দেশ্য মানে উদ্দেশ্যমূলক ছিল না, এটা ওমিশনটুকু উদ্দেশ্যমূলক ছিল না। তো যে কোনো সময় আপিল চলাকালীন যে কোনো বিষয় আনা যাবে, এটাই 4 নম্বরে বলা আছে। কারণ আপিলের কারণ সমূহ আমরা আপিলের যে ফর্ম সেটাতে আমরা লিপিবদ্ধ করে জমা দেই। তো পরবর্তীতে আপনি আপিল চলাকালীন সময়ে যদি নতুন কোনো কারণ আসে এবং মনে হয় যে এটা অ্যাপিলের জয়েন্ট কমিশনার কিংবা কমিশনার অফ আপিল যদি মনে করেন যে না ঠিক আছে, এটা আপনি
অনিচ্ছাকৃতভাবেই আপনার আগে গ্রাউন্ড যেটা ফর্মে লেখা আছে সেটাতে আপনি উল্লেখ করতে ভুলে গেছেন। omission of that ground from the form of appeal was not willful or unreasonable. এই বিষয়টুকু 4 এ বলা আছে। 5, the appellate joint commissioner or the commissioner appeals may before or at the hearing of an appeal may such inquiry as he thinks fit or call for such particulars as he may require respecting the matter arising in appeals or cause further inquiry to be made by the Deputy Commissioner of Taxes. তো অ্যাপিলেট জয়েন্ট কমিশনার কিংবা কমিশনার ট্যাক্স হিয়ারিং এর সময় ইনকোয়ারি করতে পারেন, কোনো পেপার কল করতে পারেন চাইলে, যেটা যে অ্যাসেসমেন্টের উপরে আপিল হয়েছে এই বিষয়ে প্রয়োজনীয় উনি মনে করবেন। Subsection 5, while hearing an appeal, the appellate joint commissioner or the commissioner appeals shall not admit any documentary material or evidence which was not produced before the Deputy Commissioner of Taxes unless he is satisfied that the appellant was prevented by sufficient cause from producing such material or evidence before the Deputy Commissioner of Taxes. দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে ডিসিটি যখন অ্যাসেসমেন্ট করবেন তখন যদি আপনি কোনো ডকুমেন্টারি ম্যাটেরিয়ালস যেটা ডিসিটির অ্যাসেসমেন্টের সময় আপনি দেখাননি, জমা দেননি, কিন্তু আপনি এটা এসে আবার জয়েন্ট কমিশনার অ্যাপিলেট জয়েন্ট কমিশনার কিংবা কমিশনার আপিল বরাবর আপনি যখন আপিল করছেন তখন আপনি নিয়ে আসলেন, এটা অ্যাপিলেট জয়েন্ট কমিশনার কিংবা কমিশনার আপিল গ্রহণ নাও করতে পারেন, গ্রহণ করার সুযোগ নেই। তবে ওনাকে ক্ষমতা দেয়া হয়েছে, উনি গ্রহণ করতে পারবেন যদি উনি স্যাটিসফাইড হন যে এই এভিডেন্স কিংবা এই ম্যাটেরিয়ালস ডিসিটি কে ওই সময় আপনি দিতে পারেননি। মনে করেন সে অ্যাসেসমেন্ট হয়ে যাচ্ছে, তখন আপনার একটা ডকুমেন্ট আপনি অ্যাপ্লাই করেছেন উঠানোর জন্য, আপনি এটা পাননি এবং দিতে পারেননি ডিসিটির কাছে, তখন সেটা যখন আপিল হবে আপিলে আপনি এটা দিতে পারবেন। কিন্তু যে বিষয়গুলো আমরা ডেপুটি কমিশনার অফ ট্যাক্স নিয়ে এসেছি অ্যাসেসমেন্টের সময়, ওই বিষয়গুলোই আমরা এখানে অ্যাপিল অথরিটির কাছে দেব। সেকশন 155 এ কোনো কোয়েশ্চন আছে কিনা আপনাদের? এখানে পুরো আপিল প্রসিডিউরটা দেখেছি আমরা, দেখেছি যে জয়েন্ট কমিশন অ্যাপিলেট জয়েন্ট কমিশনার কিংবা কমিশনার অ্যাপিলস যখন আপিল আবেদনটুকু পাবেন, পাওয়ার পরে একটা তারিখ এবং একটা স্থান নির্ধারণ করে ডিসিটি এবং আপিলকারী করদাতাকে নোটিশ করবেন। উনি ডিসিটি এবং আপিলকারী করদাতা নিজে কিংবা তার প্রতিনিধির মাধ্যমে উপস্থিতি দিতে পারবেন। অ্যাপিলেট জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস অ্যাপিলেট জয়েন্ট কমিশনার কিংবা কমিশনার অ্যাপিল চাইলে এটা ডেট চেঞ্জ করতে পারবেন, হিয়ারিংটা অ্যাডজর্ন করতে পারবেন, পরে আবার হিয়ারিং নিতে পারবেন। এখানে যে গ্রাউন্ড গুলা বলা আছে ফর্মে, আপিল ফর্মে, এই গ্রাউন্ডের বাইরেও গ্রাউন্ড আপিল চলাকালীন সময়ে অ্যাপিলেট জয়েন্ট কমিশনার নিতে পারবেন। অ্যাপিলেট জয়েন্ট কমিশনার হিয়ারিং এর সময় যে কোনো ডকুমেন্ট কিংবা যে কোনো এভিডেন্স চাইতে পারেন, ডিসিটির কাছেও করদাতার কাছেও চাইতে পারেন। আবার আপিল চলাকালীন সময়ে এমন কোনো ডকুমেন্টারি ম্যাটেরিয়ালস কিংবা এভিডেন্স দেয়া যাবে না যেটা আগে ডিসিটির কাছে দেয়া হয়নি। তবে এক্ষেত্রে আবার অ্যাপিলেট জয়েন্ট কমিশনার কিংবা কমিশনার আপিলকে ক্ষমতা দেওয়া হয়েছে, উনি যদি মনে করেন যে এটা আগে করদাতার পক্ষে দেয়া সম্ভব ছিল না, তাহলে উনি এটা নিতে পারেন চাইলে, এই ক্ষমতাটুকু তাকে দেয়া হয়েছে। এই হচ্ছে সেকশন 155 এর আলোচনা। কোনো কোয়েশ্চন থাকলে করতে পারেন।
মনে হয় কোনো কোয়েশ্চন নাই, আমরা সেকশন 156 এ চলে যাচ্ছি। সেকশন 156 এ বলা আছে ডিসিশন ইন অ্যাপিল বাই দ্য অ্যাপিলেট জয়েন্ট কমিশনার অর দ্য কমিশনার অ্যাপিলস। এখানে অ্যাপিলের জয়েন্ট কমিশনার কিংবা কমিশনার অ্যাপিলের ডিসিশনের বিষয়টুকু বলা আছে 156(1). আমরা আগে যে বিষয়টুকু দেখেছি সেটা সেকশন রেফারেন্স দেখেছি লিমিটেশনে গিয়ে 94 এর সেকশন 156। তো এখানে আমরা এই ডিসিশনটুকু কিভাবে দেয়া হয় আমরা দেখি। In disposing of an appeal, the appellate joint commissioner or the commissioner appeals may, in the case of an order of assessment, confirm, reduce, enhance, set aside or annul the assessment. তাহলে অ্যাপিলেট জয়েন্ট কমিশনার কিংবা কমিশনার অফ ট্যাক্সেস কোনো অ্যাসেসমেন্ট অর্ডারের ক্ষেত্রে যখন উনি আপিল এর সিদ্ধান্ত দেবেন সেক্ষেত্রে উনি এটা কনফার্ম করতে পারবেন। কনফার্ম মিন্স হচ্ছে ডিসিটি যে অ্যাসেসমেন্ট করেছে সেটাই সঠিক, কনফার্ম করে দিলে উনি। এই ক্ষেত্রে করদাতা কোনো আগের অর্ডারটি সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। রিডিউস, ডিসিটি অর্ডারের যে ট্যাক্সটুকু এসেছে কিংবা আয়টুকু এসেছে এটা কমিয়ে দিতে পারেন চাইলে। এনহ্যান্স, বাড়িয়েও দিতে পারেন কিন্তু চাইলে। এখানে যদি কখনো দেখা যায় যে তাদের বাড়ানোর ক্ষমতা আছে। সেট অ্যাসাইড করতে পারেন চাইলে, এটা তুমি এই অ্যাসেসমেন্ট অর্ডারটুকু অ্যাপিলেট জয়েন্ট কমিশনার কিংবা কমিশনার ট্যাক্সেস সেট অ্যাসাইড করতে পারেন। এটা সেট অ্যাসাইড করলে তখন আবার রিঅ্যাসেসমেন্ট করার জন্য অর্ডার করতে পারেন, সেট অ্যাসাইড করার জন্য এই ক্ষমতাটুকু দেয়া হয়েছে। অথবা অ্যানুয়াল করার ক্ষমতা আছে, এখানে অ্যানুয়াল হয়ে আছে সম্ভবত, এখানে এটা হবে না, অ্যানুয়াল হবে, এ ডাবল এন ইউ এল হবে সম্ভবত স্পেলিংটা, অ্যানুয়াল দ্য অ্যাসেসমেন্ট। তো এই হচ্ছে সেকশন 156 এতে বলা আছে যদি এটা কোনো অ্যাসেসমেন্ট অর্ডার হয় তাহলে ওই অ্যাসেসমেন্ট অর্ডারটি কনফার্ম করতে পারবেন উনি, রিডিউস করতে পারবেন, কমাতে পারবেন, এনহান্স করতে পারবেন, বাড়াতে পারবেন, সেট অ্যাসাইড করতে পারেন। সেট অ্যাসাইড মানে হচ্ছে এটা উনি নাকচ করলেন, মানলেন না, মানে আবার অ্যাসেসমেন্ট করবে ডিসিটি, আবার চাইলে এটা অ্যানুল করতে পারবে। অ্যানুল মানে হচ্ছে এটা উনি বাতিল করবেন, বাতিল হলে এটা বাতিল হয়ে গেল, এখানে আর কোনো নতুন করে কোনো অ্যাসেসমেন্ট হবে না, মানে আগেরটা বহাল থাকবে। সেট অ্যাসাইড হলে রিঅ্যাসেসমেন্ট হবে, কনফার্ম হলে আগেরটাই বহাল থাকবে, রিডিউস হলে আগেরটা থেকে কমবে, এনহ্যান্স হলে আগেরটা থেকে বাড়বে। তাহলে আমরা এখানে দেখলাম 5টা বিষয়ে ক্ষমতা প্রদান করা হয়েছে, এক্স্যাক্টলি 5টা বিষয়েই ক্ষমতা প্রদান করা হয়েছে অ্যাপিলেট অথরিটিকে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। আইদার উনি কনফার্ম করবেন কিংবা কমাবেন, রিডিউস করবেন কিংবা এনহ্যান্স করবেন, বাড়াতেও পারবেন চাইলে, অথবা সেট অ্যাসাইড করবেন যেটা মানে উনি নাকচ করে দেবেন, এটা আবার রিঅ্যাসেসমেন্ট করার কথা বলবেন, অথবা অ্যানুল করবেন মানে বাতিল করবেন। এখানে সেট অ্যাসাইড এবং অ্যানুলের মধ্যে পার্থক্যটা হচ্ছে এটা, যদি সেট অ্যাসাইড করা হয় তাহলে ডিসিটি আবার নতুন করে অ্যাসেসমেন্ট করবে, আর যদি বাতিল করা হয়, অ্যানুল করা হয়, তাহলে এই অ্যাসেসমেন্টটি আর করা যাবে না। আমি ক্লাস শুরুর আগে আপনাদেরকে যে একটা সেকশন 84 নিয়ে আলোচনায় একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, ওই জায়গায় আপিল অথরিটি অর্ডারটি সেট অ্যাসাইড করেছিল, আমরা চেয়েছিলাম আপিল অথরিটি যাতে অর্ডারটি অ্যানুল করে, আর আপিল অথরিটি অ্যানুল না করে সেট অ্যাসাইড করেছিল।
স্যাটিসফাইড করার কারণে ডিসিটি আবার নোটিশ করেছেন নতুন করে অ্যাসেসমেন্ট করার জন্য। যদি অ্যানুল করা হতো তাহলে এটা আর নতুন করে অ্যাসেসমেন্ট হতো না। এটা হচ্ছে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। বি, in the case of an order imposing a penalty, যদি পেনাল্টির ক্ষেত্রে হয়, জরিমানার ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে এটা কনফার্ম করতে পারবেন, set aside করতে পারবেন, or cancel such order, or vary it so as either to enhance or to reduce the penalty. এটাও বলে দিতে পারেন যে এটা বাড়াতে কিংবা কমাতে। এই হচ্ছে বি। সি তে বলা আছে ইন এনি আদার কেস, অন্য কেসে পাস সাচ অর্ডার অ্যাজ হি থিংস ফিট। অন্য কোনো কেস যদি হয়ে থাকে অন্য কোনো ধরনের, তাহলে এখানে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে তার ইচ্ছা মতো যেটা সঠিক মনে করবেন উনি তাই করবেন। Provided that an order of assessment or penalty shall not be set aside except in a case where the appellate joint commissioner or the commissioner appeal is satisfied that a notice on the SSC has not been served in accordance with the provision of section 178. এখানে বলা আছে যে provided that an order of assessment or penalty shall not be set aside করা যাবে না except in a case where the appellate joint commissioner or commissioner is satisfied that a notice on the SSC has been served in accordance with the provision of section 178. যদি নোটিশ সার্ভ করা হয়ে থাকে তাহলে সেট অ্যাসাইড করা যাবে না। যদি নোটিশ সার্ভ করা হয়ে থাকে তাহলে এইটা সেট অ্যাসাইড করা যাবে না। আইদার কনফার্ম করবেন, রিডিউস করবেন, এনহ্যান্স করবেন, যদি কোনো কারণ থাকে তাহলে এনহ্যান্স করবেন, কিন্তু সেট অ্যাসাইড করা যাবে না যদি নোটিশ জারি করা হয়ে থাকে। The appellate joint commissioner or the commissioner appeals shall not enhance an assessment or a penalty or reduce the amount of refund unless the appellant has been given a reasonable opportunity of showing cause against such enhancement or reduction. Penalty কিংবা অ্যাসেসমেন্টের অ্যামাউন্ট বাড়াতে পারবেন না অ্যাপিলেট জয়েন্ট কমিশনার। বাড়াতে হলে ওই অপরচুনিটি দিয়ে বাড়াতে হবে অ্যাপিলেন্টকে, রিজনেবল অপরচুনিটি দিতে হবে এটার কারণ ব্যাখ্যা করার জন্য। মানে হুট করে চাইলেই উনি এটা বাড়িয়ে দিতে পারবেন না কিংবা অ্যামাউন্ট অফ রিফান্ড কমিয়ে দিতে পারবেন না, রিফান্ডের অ্যামাউন্ট কমিয়ে দিতে পারবেন না। দিতে হলে অবশ্যই একটা রিজনেবল অপরচুনিটি দিতে হবে। The order of appellate joint commissioner or the commissioner appeals disposing of an appeal shall be in writing and shall state the points for determination, the decision thereon, and the reasons for the decision. এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে the order of the appellate joint commissioner or the commissioner appeals disposing of an appeal, একটা appeal উনি dispose করবেন, shall be in writing, লিখিতভাবে করবেন, and shall state the points of determinationের পয়েন্টগুলো দিতে হবে, ডিসিশনটা বলতে হবে, and the reasons of the decision. এই বিষয়টুকু অনেক সময় কোনো আপিল কর্তৃপক্ষ ভুল করে থাকেন কিংবা লিখতে ভুলে যান, যে ডিসিশনটা দেবেন সেটার কারণটুকু বলতে হবে। এই জায়গায় হয়তোবা রিজনস অফ দ্য ডিসিশনের সাথে যদি কর কর্তৃপক্ষ এটা আরো করদাতা বান্ধব করতে চান
তাহলে ইন অ্যাকর্ডেন্স উইথ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স এন্ড রুলস শব্দটুকু অ্যাড করা যেতে পারে, কারণ রিজনস অফ দ্য ডিসিশন should be in accordance with the income tax ordinance or and/or rules. দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা রিজনস অফ দ্য ডিসিশনটা জানতে পারি, ডিসিশনটুকু জানতে পারি, কিন্তু রিজনস অফ দ্য ডিসিশন এটা উল্লেখ করা থাকে না। ভালো অর্ডারে এই তিনটা বিষয় উল্লেখ থাকবে। Number 4, where as a result of an appeal any charge is made in the assessment of a firm or an association of persons, the appellate joint commissioner or the commissioner appeals may direct the deputy commissioner of taxes to amend accordingly any assessment made on any partner, any assessment made on any partner of the firm or any member of the association. দেখেন, যদি ফার্ম কিংবা অ্যাসোসিয়েশন অফ পার্সনের ক্ষেত্রে কোনো অ্যাসেসমেন্ট হয়ে থাকে, তাহলে the appellate joint commissioner or the commissioner appeal may direct, বলতে পারেন deputy commissioner of taxes কে to amend accordingly any assessment। আর যদি কোনো অ্যাসেসমেন্ট থাকে পার্টনারের কিংবা ওই অ্যাসোসিয়েশন অফ পার্সনের মেম্বারের, তাহলে ওই অ্যাসেসমেন্ট গুলাও অ্যামেন্ড করার জন্য, যেটা আমরা সেকশন 94 এ গিয়ে দেখেছি যে ফার্ম কিংবা অ্যাসোসিয়েশন অফ পার্সনের ক্ষেত্রে অ্যামেন্ড করলে এটা 30 দিনের মধ্যে ডিসিটি করতে হবে। এটা ওটার সাথে রিলেটেড। Subsection 5, on the disposal of an appeal, the appellate joint commissioner or the commissioner appeals shall communicate the order passed by him to the appellant, the deputy commissioner of taxes and the commissioner within 30 days of the passing of the 30 days of the passing of such order। দেখেন, যখন অ্যাপিলটা ডিসপোজাল হবে, the appellate joint commissioner কিংবা কমিশনার অ্যাপিল shall communicate করবেন order passed by him to the appellant কে এটা কমিউনিকেট করবেন the deputy commissioner of taxes, এবং deputy commissioner of taxes কে কমিউনিকেট করবেন and the commissioner, এবং কমিশনার কে কমিউনিকেট করবেন 30 দিনের মধ্যে, অর্ডার পাস হওয়ার 30 দিনের মধ্যে এটা কমিউনিকেট করবেন। তো এখানেও আমরা একটা টাইম বার দেখলাম যে অর্ডার হলে 30 দিনের মধ্যে অবশ্যই পাঠাতে হবে। Notwithstanding anything contained in this section, in this ordinance, এই অর্ডিন্যান্সের যে জায়গায় যাই থাকুক না কেন, an appeal to the appellate joint commissioner or the commissioner appeals shall be deemed to have been allowed, if the appellate joint commissioner or the commissioner appeals fails to make an order thereon within 150 days from the end of the month on which the appeal was filed। খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা টপিক এই সেকশন সাবসেকশনটি। এটা হচ্ছে যে মাসে আপিল ফাইল করা হয়েছে ওই মাসের শেষ থেকে পরবর্তী 150 দিনের মধ্যে যদি অ্যাপিলেট জয়েন্ট কমিশনার কিংবা কমিশনার আপিল কোনো অর্ডার দিতে ব্যর্থ হন, তাহলে ধরে নেওয়া হবে যে আপিল অ্যালাউ হয়েছে, এবং এই ধরনের এক দুইটা ঘটনা আছে যেগুলা দেখা গেছে যে ট্রাইব্যুনাল কিংবা হাইকোর্ট পর্যায়ে এটা ধরে নেওয়া হয়েছে যে তার মানে 150 দিনের পরে যে মাসে আপিল ফাইল করা হবে ওই মাসের শেষ থেকে আরো 150 দিন পর্যন্ত যে সময়টুকু বেঁধে দেয়া, এই সময়ের পরে আর কোনো আপিল হিয়ারিংও করতে পারবেন না, উনি অর্ডারও লিখতে পারবেন না, যেটা দেয়া হয়েছে এটাই ফাইনাল হিসাবে গণ্য করা হবে। মানে এখানে 150 দিন হলে আমরা 5 মাস সময় পাচ্ছি, আর যে মাসে আপিল দায়ের করা হচ্ছে
ওই ক্যালেন্ডার মান্থকে যদি আমরা 1 মাস ধরি তাহলে এখানে 6 মাসের মধ্যে আপিলটা নিষ্পত্তি হয়। অ্যাসেসমেন্ট অর্ডারের পরে ডিমান্ড নোটিশ পাওয়ার কিংবা যে অর্ডার টুর এগেইনস্টে আমরা আপিল করব সেটা পাওয়ার 45 দিনের মধ্যে আমরা নির্ধারিত ফর্মে 200 টাকা আপিল ফি সহ আপিল দায়ের করব। আপিল দায়ের করার পরে সেটা অবশ্যই যে মাসে আমরা জমা দেব ওই মাস পরবর্তী আরো 150 দিনের মধ্যে অ্যাপিলেট জয়েন্ট কমিশনার কিংবা কমিশনার আপিল এটা আপিল কার্যক্রম সমাপ্ত করবেন এবং করে 30 দিনের মধ্যে আমাদেরকে ডিসিশনটা জানাবেন লিখিতভাবে। এবং যদি উনি এটা করতে ব্যর্থ হন তাহলে ধরে নেওয়া হবে যে আপিলটা গৃহীত হয়েছে। আপিল অর্ডারে অবশ্যই পয়েন্ট অফ ডিটারমিনেশন, দ্য ডিসিশন and the reason of the decision এই বিষয়টুকু উল্লেখ থাকতে হবে। তো এই হচ্ছে আমাদের সেকশন 156 এর আলোচনা। কোনো কোয়েশ্চন আছে কিনা এই আলোচনার প্রেক্ষিতে? কোনো কোয়েশ্চন আছে কিনা কারো? আমার মনে হয় আপাতত নেই। আমরা তাহলে এই সেকশন 153 থেকে সেকশন 156 পর্যন্ত আমরা ফার্স্ট আপিল যেটাকে বলি যে অ্যাপিল বিফোর অ্যাপিলেট জয়েন্ট কমিশনার অর দ্য কমিশনার অ্যাপিল, যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য এটা আমরা আপিল করতে পারি, এই বিষয়টুকু এখানে বলা আছে। এখানে একটা কোয়েশ্চন, সেটা হচ্ছে অ্যাপিলেট জয়েন্ট কমিশনার এবং কমিশনার অ্যাপিল এখানে যে ডিসিশনটা দেবেন, ডিসিশনটা আমরা যে বিষয় নিয়ে আপিল হবে ওই বিষয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত দেবেন এবং এটার কারণ উনি ব্যাখ্যা করবেন। ডিসিশনের ক্ষেত্রে কারণ উনি ব্যাখ্যা করবেন। এই বিষয়টুকু প্রয়োজনীয়, কারণ আপিলে আমরা কি কি বিষয়ে আলোচনা করব, কোন কোন বিষয়ে আপিল হবে ওই বিষয়টাই পরবর্তীতে অ্যাসেসমেন্ট অর্ডার এগেইনস্টে যদি আপিল হয় তাহলে ওই জায়গায় এসে এটার রিফ্লেকশন আসবে। আইদার এটা উনি কনফার্ম করবেন অথবা এটা রিডিউস করবেন অথবা ক্ষেত্র বিশেষে এনহান্স করবেন। সেটিসাইড করে দিলে এটা আবার নতুন করে ডিসিটি কে বলবেন অ্যাসেসমেন্ট করার জন্য, অ্যানুল করে দিলে এটা আর বাতিল হয়ে যাবে। সেকশন 157 অ্যাপিল এগেইনস্ট ট্যাক্স, অ্যাপিল এগেইনস্ট অর্ডার অফ ট্যাক্স রিকভারি অফিসার। আমরা দেখেছি আগে ট্যাক্স রিকভারির বিষয়টুকু বলা আছে, আমরা এই বিষয়ে আমরা পরে আলোচনা করব বলেছিলাম। রিকভারি অফ ট্যাক্স চ্যাপ্টার 16 এখানে রিকভারি অফ ট্যাক্সে এখানে ট্যাক্স রিকভারির মেথড গুলা বলা হয়েছে এই জায়গায়। তো আমরা এখানে any person aggrieved by an order of the tax recovery officer under section 139, এখানে 139 এ বলা আছে method of recovery by tax recovery officer within 30 days from the date of service of the order, tax recovery officer এর কাছ থেকে অর্ডার পাওয়ার 30 দিনের মধ্যে appeal to the inspecting joint commissioner to whom the tax recovery officer is subordinate, and the decision of the inspecting joint commissioner on such appeal shall be final. এখানে যদি কোনো ট্যাক্স রিকভারির বিষয় থাকে আন্ডার সেকশন 139 এ কোনো অর্ডার থাকে তাহলে এখানে আমরা ইন্সপেক্টিং জয়েন্ট, এটা কিন্তু আপিল অথরিটি না, আমরা ওই ট্যাক্স রিকভারি অফিসারের যিনি ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার আছেন, ইন্সপেক্টিং অফিসার যিনি
তার কাছে আমরা আপিল দায়ের করব এবং ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার যা বলবেন এই ক্ষেত্রে ট্যাক্স রিকভারির ক্ষেত্রে এটাই ফাইনাল। এখানে আর আপিল অন্য কোনো স্তরে আপিল করার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে 157 158 এই আমরা আসলাম ট্রাইব্যুনালের বিষয়টুকু এখানে বলা আছে। অ্যাপিল টু দা অ্যাপিলেট ট্রাইব্যুনাল। অ্যাপিলেট ট্রাইব্যুনাল হচ্ছে আলাদা একটা সত্তা। আমরা যদি একটু অ্যাপিলেট ট্রাইব্যুনাল সম্পর্কে জানি, এটা হচ্ছে টেক্সাস অ্যাপিলেট ট্রাইব্যুনালের এক ওয়েবসাইট। এখানে জনাব হাফিজ আহমেদ মুর্শেদ এখন বিজ্ঞ প্রেসিডেন্ট ট্রাইব্যুনালের। আমরা ট্রাইব্যুনাল সম্পর্কে জানতে আমরা একটু ট্রাইব্যুনালের পরিচিতিতে পড়ি। টেক্সাস আপিলেট ট্রাইব্যুনাল আয়কর বিষয়ে ফ্যাকচুয়াল পয়েন্টে সর্বোচ্চ কোয়াসি জুডিশিয়াল কোর্ট। তবে ল পয়েন্টে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রেফারেন্স দায়ের করা যায়। আপিলেট যুগ্ম বা অতিরিক্ত কর কমিশনার এবং কর কমিশনার আপিলের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ করদাতা অথবা ডিসিটি টেক্সাস অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে অধীনে প্রতিষ্ঠিত টেক্সাস অ্যাপিলেট ট্রাইব্যুনাল আয়কর অধ্যাদেশের সংশ্লিষ্ট প্রভিশন ও নিজস্ব নিয়ম কানুন দ্বারা পরিচালিত একটি স্বাধীন সত্তা। ট্রাইব্যুনালের ভাষা ইংলিশ। তদানীন্তন পাকিস্তানের করাচিতে প্রতিষ্ঠিত টেক্সাস অ্যাপিলেট ট্রাইব্যুনালের একটি বেঞ্চ 1955 সালে ঢাকায় প্রতিষ্ঠিত করা হয়। এর ধারাবাহিকতায় পরবর্তীতে স্বাধীনতার পর 1972 সালে 3টি বেঞ্চ নিয়ে টেক্সাস অ্যাপিলেট ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে টেক্সাস অ্যাপিলেট ট্রাইব্যুনালে 60টি দ্বৈত বেঞ্চ রয়েছে, যার মধ্যে 5টি ঢাকায়, একটি চট্টগ্রামে, একটি খুলনায় ও একটি রংপুরে অবস্থিত। প্রত্যেকটি দ্বৈত বেঞ্চে 2 জন সদস্য নিয়ে গঠিত, যারা যৌথভাবে রায় প্রদান করেন। টেক্সাস অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসাবে জাতীয় রাজস্ব বোর্ডের একজন সদস্যকে সরকার নিয়োগ প্রদান করেন। ট্রাইব্যুনালের সদস্য হিসাবে সাধারণত কর কমিশনারগণকে নিয়োগ প্রদান করা হয়, যেটা বর্তমানে করা হচ্ছে। তবে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান বা অবসরপ্রাপ্ত সদস্য, অবসরপ্রাপ্ত কর কমিশনার, অবসরপ্রাপ্ত বা বর্তমান জেলা জজ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, অ্যাডভোকেট, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার কেও সরকার ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করতে পারেন। অতীতে টেক্সাস অ্যাপিলেট ট্রাইব্যুনালে দেখা যায় যে জেলা জজ, বর্তমান কিংবা অবসরপ্রাপ্ত জেলা জজ, চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা দায়িত্ব পালন করেছেন এবং ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনাররাও, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টরাও দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে অবসরপ্রাপ্ত কর কর্মকর্তারাও দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমানে আমার জানা মতে প্রায় সবকটি ট্রাইব্যুনালই আয়কর অথরিটিতে যারা আছেন, কর কমিশনার কিংবা কর কমিশনার চলতি দায়িত্বে আছেন, তাদের দ্বারাই গঠিত। টেক্সাস অ্যাপিলেট ট্রাইব্যুনালের দ্বৈত বেঞ্চ সমূহ মামলার শুনানি গ্রহণান্তে রায় প্রদান করে থাকে। প্রত্যেকটি দ্বৈত বেঞ্চ 2 জন সদস্য নিয়ে গঠিত। কোনো বিষয়ে মতদ্বৈততা ঘটলে প্রেসিডেন্ট অন্য এক বা একাধিক সদস্যকে উক্ত মামলা শুনানি গ্রহণ ও নিষ্পত্তির জন্য নির্দেশ দিতে পারে। যদি বেঞ্চে 2 জন এগ্রি না করেন, তাহলে চেয়ারম্যান অন্য এক বা একাধিক সদস্য দিতে পারেন বেঞ্চে। সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে মামলাটি নিষ্পত্তি করা হয়। এই হচ্ছে টেক্সাস অ্যাপিলেট ট্রাইব্যুনালের পদ্ধতি। ট্রাইব্যুনালের আমরা
পরিচিতিটুকু দেখলাম এখানে। তো আমরা এখন আইনে যাই। আইনে বলা আছে সেকশন 158 a, appeal to the appellate tribunal, and assessee may appeal to the appellate tribunal if he is aggrieved by an order of an appellate joint commissioner or commissioner appeals, as the case may be, under section 128 or 156. No appeal under subsection 1 shall be lie against an order of the appellate joint commissioner or the commissioner appeals, as the case may be, unless the assessee has paid 10% of the amount representing the difference between the tax as determined on the basis of the order of the appellate joint commissioner or the commissioner appeals, as the case may be, and tax payable under section. এখানে বলা আছে যদি অ্যাপিলেট জয়েন্ট কমিশনার কিংবা কমিশনার আপিল যে আপিলের অর্ডারের ভিত্তিতে যে ট্যাক্স নির্ধারণ হয়েছে ওই ট্যাক্স এর 10% যদি জমা দেয়া না হয় তাহলে আপিল লেট ট্রাইব্যুনালে আপিল দায়ের করা যাবে না। তার মানে ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে হলে অবশ্যই আমরা যে ট্যাক্সটুকু অ্যাসেসড আছে বেসড অন দ্য অর্ডার অফ অ্যাপিলেট জয়েন্ট কমিশনার অফ or the commissioner appeal, এটার উপরে আমরা 10% জমা দিয়ে যেতে হবে, provided that on an application made in this behalf by the assessee, the commissioner of taxes may reduce the requirement of such payment if the grounds of such application appears reasonable to him, and shall pass such or during this regards he thinks fit within 30 days from the date of receipt of such application. যদি কেউ এই 10% এর যে বিধানটুকু বলা আছে সেকশন 158(2) তে, এই বিধান যদি পালন করতে না পারেন কোনো কারণে এবং কমিশনার বরাবর যদি আপনি আবেদন করেন, তাহলে কমিশনার আবেদন প্রাপ্তির 30 দিনের মধ্যে যদি মনে করেন তাহলে এই বিষয়টুকু ওয়েভ করতে পারবেন কিংবা রিডিউস করতে পারবেন এই রিকোয়ারমেন্টটুকু, কমিশনার চাইলে পারবেন। এই হচ্ছে 158(1)(2). 2A তে বলা আছে the deputy commissioner of taxes may, with the prior approval of the commissioner of taxes, prefer an appeal to the appellate tribunal against the order of an appellate joint commissioner or the commissioner appeals under section 156. দেখেন এখানে দুইজনেরই রাইট আছে, এসএসসি যিনি করদাতা তারও রাইট আছে ট্রাইব্যুনালে আপিল করার, আবার সেই সাথে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস চাইলেও কমিশনার অফ ট্যাক্সেস এর অনুমতি সাপেক্ষে তিনি ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারবেন অ্যাপিলেট জয়েন্ট কমিশনার কিংবা কমিশনার অ্যাপিলের অর্ডারের এগেইনস্টে। উভয় পক্ষেরই ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ আছে। এইটুকু আলোচনায় কোনো কোয়েশ্চন আছে কিনা কারো? আমার মনে হয় নেই কারো আপাতত। সাবসেকশন 3 এটা অমিট হয়ে গেছে, আমরা এটার আলোচনা প্রয়োজনীয়তা নেই। Subsection 4, every appeal under subsection 1 or subsection 2A, subsection 1 এ বলা আছে এসএসসি রাইট আপিল করা, 2A তে বলা আছে Deputy Commissioner of Taxes DCT right shall be filed within 60 days of the date on which the order shall to be appealed against
is communicated to the SSC or to the commissioner as the case may be. যদি কমিশনার ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস করে থাকেন তাহলে আপিল অর্ডার পাওয়ার 60 দিনের মধ্যে ট্রাইব্যুনাল দায়ের করতে হবে। করদাতা আপিল অর্ডার পাওয়ার 60 দিনের মধ্যে ট্রাইব্যুনাল দায়ের করতে হবে। তাহলে এখানে বলা আছে যে একটা টাইম বার্ডের বিষয় আছে, 60 দিনের মধ্যে দায়ের করতে হবে। Provided that the appellate tribunal may admit an appeal after the expiry of 60 days if it is satisfied that there was sufficient cause for not presenting the appeal within that period. এখানে আবার ট্রাইব্যুনালকে ওই ক্ষমতাটুকু দেয়া হয়েছে, ট্রাইব্যুনাল চাইলে 60 দিনের পরেও এটা নিতে পারেন। Subsection 5. An appeal to the appellate tribunal shall be in such form and verified in such manner as may be prescribed and shall except in the case of an appeal under subsection 2A 2A বাদে, মানে 2A হচ্ছে ডিসিটি যেটা আপিল করবেন, and shall be accompanied by a fee of 1000 টাকা। তার মানে ট্রাইব্যুনালের ফি আমরা জানলাম কত, 1000 টাকা আমাদেরকে ট্রাইব্যুনাল করার জন্য দায়েরের জন্য দিতে হবে। আপিল অর্ডার পাওয়ার 60 দিনের মধ্যে ট্রাইব্যুনালে আপিলের জন্য আবেদন করতে হবে এবং সেই সাথে 1000 টাকা দিতে হবে। তবে যদি ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস ট্রাইব্যুনালে আপিল করেন সেক্ষেত্রে তাকে 1000 টাকার এই বিধানটি মানতে হবে না। 6. The board may by notification in the official gazette specify the cases in which the appeal shall be filed electronically or in any other machine readable or computer readable media. Specify the form and manner in which such appeal shall be filed. একটা ফর্ম করতে পারে কিংবা এখানে কোনো ইলেকট্রনিক কিংবা মেশিন রিডেবল কিংবা কম্পিউটার রিডেবল মিডিয়া যদি দেওয়া যায়। এটাও 2016 সালে এই বিষয়টা নেওয়া হয়েছে এবং টেক্সাস আপিলেট ট্রাইব্যুনালের একটা অনলাইনে আপিল দায়েরের একটা সেবা ছিল, অনলাইনে আপিল দায়ের, যেটা খুব একটা কার্যকর না, কারণ অনলাইনে আপনি দায়ের করার পরেও সেটা আবার হার্ড কপি জমা দিতে হবে। এটা হচ্ছে গিয়ে অনলাইনে আপিল দায়েরের একটা পোর্টাল আছে, এখানে অনলাইনে অ্যাপ্লাই করলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এখানে আপিল দায়েরের বিষয়টুকু টেক্সাস আপিলেট ট্রাইব্যুনালে আছে। তো থাকলেও এটা আপনার দাখিল করার পরে আবার জমা দিতে হয়, হার্ড কপিটা আবার জমা দিতে হবে। তো এটা খুব একটা কার্যকর না আপাতত। তবে আইনে বলা আছে চাইলে এখানে অনলাইনে চাইলে নিতে পারবে আপিল ট্রাইব্যুনালে যে আবেদনটুকু। এই হচ্ছে সেকশন 158 আপিলেট ট্রাইব্যুনালে আপিলের বিষয়টুকু। এখানে কি পয়েন্ট হচ্ছে, করদাতা এবং ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস উভয় পক্ষই আপিল করতে পারবেন অ্যাপিলেট ট্রাইব্যুনালে। ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস আপিল করতে হলে কমিশনার মহোদয়ের পারমিশন নিতে হবে। আপিল করতে হবে অ্যাপিলেট জয়েন্ট কমিশনার কিংবা কমিশনার ট্যাক্সেস এর অর্ডার পাওয়ার 60 দিনের মধ্যে। আপিল করতে হবে নির্ধারিত ফর্মে অ্যাপিলেট জয়েন্ট অ্যাপিলেট ট্রাইব্যুনালে এবং সেই সাথে 1000 টাকা ফি জমা দিতে হবে। আপিল আদেশের ভিত্তিতে যে ট্যাক্সটুকু আসবে ওই ট্যাক্সটুকু এবং করদাতার যে 74 ধারায় প্রদত্ত ট্যাক্সটুকু, এটার যে পার্থক্য থাকবে ওই পার্থক্যের 10% অবশ্যই আপিল দায়েরের সময় দিতে হবে অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল দায়েরের সময়। তবে এক্ষেত্রে কমিশনার বরাবর আবেদনের প্রেক্ষিতে যদি কমিশনার চান তাহলে এই 10% জমা দেওয়ার বিষয়টুকু কমিয়ে দিতে পারেন কিংবা পুরোপুরি উনি সেটা বাদ দিতে পারেন।
এই হচ্ছে সেকশন 158। সেকশন 158 এ কোনো কোয়েশ্চন আছে কিনা আপনাদের? সেকশন 158 এ কোনো কোয়েশ্চন আছে কিনা? না থাকলে আমরা সেকশন 159 এ যাচ্ছি। এটা হচ্ছে ডিসপোজাল অফ অ্যাপিল বাই দ্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল। অ্যাপিলেট ট্রাইব্যুনাল কিভাবে অ্যাপিলটা কার্যক্রম শেষ করবেন। আমরা দেখেছি যে সেকশন 159 এর অর্ডারটা আবার অর্ডারের প্রেক্ষিতে কোনো চেঞ্জ হলে অ্যাসেসমেন্ট অর্ডারে সেটা অর্ডার পর 30 দিনের মধ্যে চেঞ্জ করতে হয় ডিসিটি কে। এই বিষয়টুকু বলা আছে আমরা সেকশন 94 এ দেখেছি লিমিটেশনের জায়গায়। Section 159(1), the appellate tribunal may, after giving both the parties to the appeal an opportunity of being heard, pass such order on the appeal as it thinks fit. Appellate tribunal উভয় পক্ষকে হিয়ারিং এ উপস্থিত হওয়ার কিংবা তার পক্ষে কথা বলার সুযোগ প্রদান করে অর্ডার দিতে পারেন। Before disposing of any appeal, the appellate tribunal may call for such particulars that it may require respecting the matters arising in the appeal or cause further inquiry to be made by the Deputy Commissioner of Taxes. যদি চান appellate tribunal তাহলে appellate tribunal-এর প্রয়োজনীয়তা অনুযায়ী আরো কিছু ডকুমেন্ট উনি কিংবা ফার্দার ইনকোয়ারি করতে পারেন। Where as a result of the appeal any change is made in the assessment of a firm or association of person, or a new assessment of a firm or association of person is ordered to be made, the appellate tribunal may direct the Deputy Commissioner of Taxes to amend accordingly any assessment made on any partner of the firm or any member of the association. এটা ঠিক একই বিষয় আপিল জয়েন্ট কমিশনার কিংবা কমিশনার অ্যাপিলস যে বিষয়ে যদি ফার্ম কিংবা অ্যাসোসিয়েশন অফ পার্সনের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এই ধরনের অর্ডার দিতে পারেন। 4. The appellate tribunal shall communicate its order to the appeal order on the appeal to the assessee and to the commissioner within 30 days from the date of such order. Order হওয়ার 30 দিনের মধ্যে appellate tribunal অর্ডারটা কমিউনিকেট করতে হবে করদাতা এবং কমিশনার বরাবর। Same as thereafter provided in this chapter, the order passed by the appellate tribunal on appeal shall be final. Appellate tribunal যে অর্ডার পাস করবে এটাই চূড়ান্ত অর্ডার। এখানে আমরা যেটা appellate ট্রাইব্যুনালের যে পরিচিতি দেখেছি, এখানে আমরা দেখেছি যে টেক্সাস appellate ট্রাইব্যুনাল আয়কর বিষয়ে ফ্যাকচুয়াল পয়েন্টের সর্বোচ্চ কোয়াসি জুডিশিয়াল কোর্ট, সর্বোচ্চ কোয়াসি জুডিশিয়াল কোর্ট। এটাই হচ্ছে ফাইনাল। Not with subsection 6, notwithstanding anything contained in this ordinance, an appeal filed by an assessee to the appellate tribunal shall be deemed to have been allowed if the appellate tribunal fails to make an order thereon within a period of 6 months from the end of the month in which the appeal was filed. যে মাসে আপিল ফাইল করা হয়েছে ওই মাস শেষ হওয়ার পরবর্তী 6 মাসের মধ্যে যদি অ্যাপিলেট ট্রাইব্যুনাল কোনো রায় প্রদানে ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে এই অর্ডারটি এই আপিলটি অ্যালাউ হয়েছে বলেই গণ্য হবে। And whereas a case is heard by 2 members and an additional member is appointed for hearing the case because of the difference of decision of 2 members, the period shall be 8 months from the end of the month in which the appeal was filed. যদি আরেকজন মেম্বারকে এখানে অ্যাড করতে হয়, যদি 2 জন মেম্বারের মতের মিল না হয় এই বিষয়ে, তাহলে এই 6 মাসের পিরিয়ডটুকু এক্সটেন্ডেড টু
8 months, 8 মাস পর্যন্ত থাকবে। 6 মাসের জায়গায় এটা হবে 8 মাস। Provided that the provisions of subsection shall not apply to an appeal filed by an SSC at any time before the first day of July 1991. 1 জুলাই 1991 এর আগে কোনো আপিল সাবমিশনের ক্ষেত্রে এই বিষয়টুকু প্রযোজ্য হবে না। এটা 1991 সালে যখন এখানে চেঞ্জ আনা হয়েছে সাবসেকশন 6 টুকু দেয়া হয়েছে 1991 সালে, সাবসেকশন 6 দেয়া হয়েছে, তাই এর আগের কোনটার জন্য এটা প্রযোজ্য হবে না, এটা বলা হয়েছে এখানে। Provided further that the provision of the subsection shall in relation to an appeal filed by an SSC at any time during the period between the 1st of July 1995 and 13th day of June 1996, both days inclusive, have effect as if for the words 2 years, the word 3 years were substituted on the day on which section 21 of came into force. ফার্স্ট অফ জুলাই 1995 এবং 30 জুন 1996, 95-96 অর্থ বছরে বোর্ড ইনক্লুসিভ এর ক্ষেত্রে have effect as if it for the word 2 years, the word 3 years হবে এখানে। এই ক্ষেত্রে এখানে অর্থ আইন 1991 বিষয়টুকু বলেছে, 91 এ একটা চেঞ্জের বিষয়টুকু বলা আছে। এগুলা এখন আমাদের খুব একটা কার্যকর কিছু না, ওই সময়কার বিষয়টুকু আইনের জটিলতা কাটানোর জন্যই বলা হয়েছে, যখন চেঞ্জগুলো আনা হয়েছে সেই জন্য। Provided further that the provision of subsection shall in relation to an appeal filed by an SSC or on or after the first day of July 1999 have effect if for the word 2 years from the end of the year, the word 2 years from the end of the month was substituted. এই যে আমরা এখানে দেখলাম এখানে আমরা যে দেখলাম 6 মাসের যে বিষয়টুকু বলা আছে, এই জায়গায় আগে চেঞ্জ এসেছিল, ওই চেঞ্জটুকুর কারণে 1996 সালে 95-96 অর্থ বছরে একটা বিষয় বলা হয়েছে, আর 99 এ এসে 2 years from the end of the month সাবস্টিটিউট করা হয়েছে এখানে। Provided further that the provision of subsection shall in relation to an appeal filed by an SSC before the 1st day of July 2002 have effect as if the word 6 months from the end of the month in which appeal was filed were substituted by the words 1 year from the end of year in which appeal was filed. এই বিষয়টুকু শুধুমাত্র 2002 সালের ক্ষেত্রে প্রযোজ্য। Provided further that appeals filed by the Deputy Commissioner of Taxes on or before 13th day of June 2002 on which no order was passed by the appeal tribunal till
that date shall be deemed to have been withdrawn from 1st of July 2002. এটা 2002 সালের জন্য প্রযোজ্য। তো এই বিষয়টুকু আমাদের প্রভিশনের খুব একটা এখনকার জন্য প্রযোজ্য না, প্রোভাইডেড থেকে এইটুকু অংশ আমাদের এখনকার টাইম ফ্রেমে আমরা 6 পর্যন্তই আমাদের প্রযোজ্য। এখানে বলা আছে যে আপিল হিয়ারিং কিভাবে হবে, ডিসপোজাল কিভাবে হবে এবং কত দিনের মধ্যে এটা করতে হবে। কোনো কোয়েশ্চন আছে কিনা এই জায়গায়? অ্যাপিল অর্ডার ট্রাইব্যুনাল যখন করবে তার 30 দিনের মধ্যে জানাতে হবে, যেটা আমরা জানি, এবং যে মাসে আপিলটা সাবমিট করা হবে ট্রাইব্যুনাল বরাবর ওই মাস শেষ হওয়ার পরবর্তী 6 মাসের মধ্যে এটা এই 6 মাসের মধ্যে আপিলটা শেষ করতে হবে। যদি শেষ করা না হয় তাহলে সেটা টাইম বার্ড হয়ে যাবে আমরা জানি, এবং যেটা আপিল, যে বিষয়ে আপিল করা হয়েছে তা গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হবে। যদি কোনো কারণে দুইজনের অতিরিক্ত কোনো মেম্বার অ্যাড করা হয় তাহলে ওই 6 মাসের বিষয়টুকু আসবে 8 মাসে। 6 মাসের বিষয়টুকু আসবে 8 মাসে। এই হচ্ছে গিয়ে আপিল ডিসপোজাল এর সেকশন 159 এ। কোনো কোয়েশ্চন আছে কিনা? আমরা পড়ছি অ্যাপিলেট ট্রাইব্যুনালে কিভাবে আপিল করতে হয়। আমরা জানি আপিল করতে হলে অবশ্যই অ্যাসেসমেন্ট অর্ডার, অ্যাপিলেট জয়েন্ট কমিশনার কিংবা কমিশনার আপিলের অর্ডার প্রাপ্তির 60 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে, এবং ওই আপিলটুকু পাওয়ার যে মাসে আমরা সাবমিট করব তার 6 মাসের মধ্যে এটা হিয়ারিংটা কমপ্লিট হবে, এবং অর্ডার হওয়ার 30 দিনের মধ্যে আমাদেরকে অর্ডার কমিউনিকেট করতে হবে করদাতাকে এবং সেই সাথে সংশ্লিষ্ট কমিশনারকে। এই হচ্ছে সেকশন 159। কোনো কোয়েশ্চন থাকলে বলতে পারেন, না হলে আমরা রেফারেন্স টু হাইকোর্ট ডিভিশন সেকশন 160 তে চলে যাব। Section 160, reference to the High Court Division. Subsection 1, the SSC or the Commissioner may within 90 days, এখানে 90 দিন সময় দেওয়া আছে, from the date of receipt of the order of the appellate tribunal communicated to him under section 159. 159 এ যে অর্ডারটুকু হয়েছে সেটা পাওয়ার 90 দিনের মধ্যে by application in prescribed form accompanied in the case of an application by the SSC by a fee of 2000 টাকা, 2000 টাকা দিয়ে refer to the High Court Division any question of law arising out of such order. এখানে যদি কোনো question of law থেকে থাকে এই অর্ডার থেকে যেটার উদ্ভব হয়েছে, ওই question of law এর জন্য এসএসসি কিংবা কমিশনার দুজনের যে কেউ 90 দিনের মধ্যে অর্ডার পাস হওয়ার 90 দিনের মধ্যে হাইকোর্টে রেফারেন্স দায়ের করতে পারবেন হাইকোর্ট ডিভিশনে, এবং সেই ক্ষেত্রে 2000 টাকা ফি দিতে হবে। Provided that no reference under subsection 1 shall be lie against an order of the Texas Appellate Tribunal unless the SSC has paid the following tax at the rate of 15% of the difference between the tax as determined on the basis of the order of the Texas Appellate Tribunal and the tax payable under section 74 where tax demand does not exceed 1 million টাকা। যদি ডিমান্ড 10 লাখ অতিক্রম না করে তাহলে এটার 15% দিতে হবে ট্রাইব্যুনালে যাওয়ার আগে। 25% of the difference between the tax as determined on the basis of the
order of tax appellate tribunal and the tax payable under section 74 where tax demand exceed 1 million টাকা 10 লাখ টাকার উপরে যদি হয় ডিমান্ড তাহলে সেটা 25% দিয়ে হাইকোর্টের রেফারেন্স দায়ের করতে হবে। আমরা দেখেছি যে ৭৪ ধারার যে ডিমান্ডটি আছে এবং অ্যাপিলেট কমিশনার অফ ট্যাক্সেস কিংবা কমিশনার আপিল যে অর্ডার দিবেন ওই অর্ডারের পরবর্তীতে যে ডিমান্ড হবে এটার পার্থক্যর মধ্যে 10% দিয়ে ট্রাইব্যুনালে যেতে হয়, আর হাইকোর্ট রেফারেন্সের জন্য ওই পার্থক্যের উপরে 15% দিতে হবে। এই পার্থক্যটুকু হচ্ছে ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের অর্ডারের ভিত্তিতে যে ডিমান্ড হবে সেটা এবং 74 এর যে ট্যাক্স ডিমান্ড ছিল এটার এগেইনস্টে। তো যদি 10 লাখ হয় তাহলে 15%, আর যদি 10 লাখের উপরে হয় তাহলে 20%। Provided further that board may on an application made in this behalf modify or waive in any case the requirement of such payment. এই পেমেন্টটা বোর্ড পারমিশন দিতে পারে, এখান থেকে আপনি কেউ ওয়েভ করতে পারে, কমাতে পারে, মডিফাই করতে পারে চাইলে। এই ক্ষমতাটুকু বোর্ডকে দেয়া আছে, আর কমিশনারকে দেয়া আছে ক্ষমতা যখন আপনি ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে যাবেন ওই 10% ওয়েভ করার ক্ষমতা কমিশনারকে দেয়া আছে। Subsection 2. An application under subsection 1 shall be in triplicate and shall be accompanied by the following documents, namely a certified copy in triplicate, 3 কপি করে দিতে হবে সবকিছু, of the order of the appellate tribunal out of which the question of law has arisen. Certified copy in triplicate the order of the Deputy Commissioner of Taxes, the Inspecting Joint Commissioner, or the Appellate Joint Commissioner, or the Commissioner Appeals, as the case may be, which was the subject matter of the appeal before the Appellate Tribunal. যে সাবজেক্ট ম্যাটারটা ছিল ট্রাইব্যুনালে আপিল করার জন্য, ওই সাবজেক্ট ম্যাটার যে অর্ডারে আছে ওই অর্ডারের 3টা সার্টিফাইড কপি নিতে হবে, আর ট্রাইব্যুনালের অর্ডারের 3টা সার্টিফাইড কপি নিতে হবে। সি সার্টিফাইড কপি ইন ট্রিপ্লিকেট of any other document the content of which are relevant to the question of law formulated in the application and which was produced before the Deputy Commissioner of Taxes, the Inspecting Joint Commissioner, the Appellate Joint Commissioner, or the Commissioner Appeals, or the Appellate Tribunal, as the case may be, in course of any proceeding relating to any order referred in clause A or B. A, B এর সাথে সম্পৃক্ত আর যে সকল অর্ডার ডকুমেন্টস আছে সেগুলা 3টা সার্টিফাইড কপি জমা দিতে হবে। Where the SSC is the applicant, the commissioner shall be made a respondent. যখন এসএসসি অ্যাপ্লিক্যান্ট হবেন তখন কমিশনার রেসপন্ডেন্ট হিসাবে কমিশনারের বিষয়টুকু বলতে হবে, নাম দিতে হবে। and where the commissioner is the applicant, the SSC shall be made a respondent. যদি কমিশনার আপিল করে থাকেন তাহলে এসএসসি রেসপন্ডেন্ট হবে। provided that where an SSC dies or is succeeded by another person or in a company which is being owned up, the application shall not abate and may, if the SSC was the applicant, be continued by, and if he was the respondent, be continued against the executor, administrator, or successor, or other legal representative of the SSC, or by against the liquidator or receiver, as the case may be. যদি এসএসসি মারা যান কিংবা অন্য কেউ আসেন তার জায়গায় সাকসেসর হিসাবে, তাহলে এক্সিকিউটর, অ্যাডমিনিস্ট্রেটর or successor or other legal representative of the SSC or
বা এগেনস্ট দ্য লিকুইডেটর কিংবা রিসিভার যদি থাকেন তাহলেও তারা এখানে পক্ষভুক্ত হবেন। On receipt of the notice of the date of hearing of the application, the respondent shall at least 7 days before the date of hearing submit in writing a reply to the application, and he shall therein specifically admit or deny whether the question of law formulated by the applicant arises out of the order of the appellate tribunal. এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাবসেকশন 4 এ বলা আছে নোটিশ পাওয়ার on receipt of the notice of the date of hearing, the applicant the date of hearing of the application, the respondent ke shall at least 7 days before the date of hearing এর অন্তত 7 দিন আগে লিখিত ভাবে এটা রিপ্লাই দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টুকু যদি আপিল কার্যক্রমে থাকতো তাহলেও ভালো হতো, বা ট্রাইব্যুনালের কার্যক্রমে থাকতো তাহলেও ভালো হতো। তাহলে লিখিত ব্যাখ্যার ভিত্তিতে আলোচনা করলে এটা মোর ডকুমেন্টেড হতো। Subsection 5. If the question formulated by the applicant is, in the opinion of the respondent, defective, the reply shall state in what particular the question is defective and what is the exact question of law, if any, which arises out of the said order, and the reply shall be interplicated and he accompanied by any documents which are relevant to the question of law formulated in the application and which were produced before the Deputy Commissioner of Taxes, the Inspecting Joint Commissioner, the Appellate Joint Commissioner, the Commissioner Appeals, or Appellate Tribunal, as the case may be, in the course of any proceedings relating to any order referred in subsection 2A or B. এখানে বলা আছে যে রিপ্লাই এর ক্ষেত্রে যদি এটা কোয়েশ্চন অফ লটা ডিফেক্টিভ হয়ে থাকে তাহলে সঠিকটা কি, হোয়াট ইজ দ্য এক্সাক্ট কোয়েশ্চন অফ ল, এটা লিখে দিতে হবে এবং এটার সাপোর্টিং এ যে ডকুমেন্টস গুলো আছে এই ডকুমেন্টস গুলোরও সার্টিফাইড কপি ট্রিপ্লিকেটেড করে 3 কপি জমা দিতে হবে। Section 5 of the Limitation Act 1908 shall apply to an application under subsection 1. Subsection 1 এর ক্ষেত্রে এখানে বলা আছে Limitation Act 1908 টা প্রযোজ্য, 8 এর সেকশন 5 টা প্রযোজ্য হবে। এখানে এই কন্ডিশনটুকু অ্যাড করে দেয়া আছে। এই হচ্ছে ট্রাইব্যুনালে এই হচ্ছে হাইকোর্ট ডিভিশনে রেফারেন্স দায়েরের পদ্ধতি। 2000 টাকা দিতে হবে। যদি 10 লাখের উপরে ডিমান্ড হয় তাহলে দুইটা ডিমান্ডের পার্থক্যের 25% দিতে হবে। যদি 10 লাখের মধ্যে ডিমান্ড থাকে ট্রাইব্যুনালের অর্ডারের প্রেক্ষিতে তাহলে দুইটা ডিমান্ডের পার্থক্যের 15% জমা দিয়ে যে কাগজগুলার সার্টিফাইড কপি দিতে হবে ওই কাগজগুলার 3 সেট সার্টিফাইড কপি দিয়ে ট্রাইব্যুনালে হাইকোর্টে রেফারেন্স দায়ের করতে হবে। রেফারেন্স অ্যাপ্লিকেশন পাওয়ার নোটিশে হিয়ারিং এর 7 দিনের আগে যিনি রেসপন্ডেন্ট তাকে লিখিতভাবে রেসপন্ড করতে হবে এবং তাকে বলতে হবে যে কোয়েশ্চন অফ ল কি কারণে ডিফেক্টিভ ওনার কাছে যদি মনে হয় এবং হোয়াট ইজ দ্য এক্সাক্ট কোয়েশ্চন অফ ল, এক্সাক্ট কোয়েশ্চন অফ ল কি হবে তাও তাকে বলতে হবে with supporting documents, যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো 3 সেট দিতে হবে। কোনো কোয়েশ্চন আছে কিনা এই বিষয়ে সেকশন 160 মধ্যে? আমরা আলোচনা করছি আপিল এবং রেফারেন্স। আমরা অ্যাপিলেট জয়েন্ট কমিশনার থেকে শুরু করে পরবর্তীতে অ্যাপিলেট ট্রাইব্যুনালের আপিল বিষয়ে পড়েছি। এখন আমরা দেখছি যে হাইকোর্টে কিভাবে রেফারেন্স সাবমিট করতে হয়। কোনো কোয়েশ্চন আছে কিনা? না থাকলে আমি 161 এ যাব।
Section 161, decision of the High Court Division. When any case has been referred to the High Court Division under Section 160, it shall be heard by a bench of not less than 2 judges, and the provision of Section 98 of the Code of Civil Procedure 1908 shall so far as may be apply in respect of such case. যেটা কোড অফ সিভিল প্রসিডিউর আছে 1908 সালে, এই 1908 সালের সিভিল প্রসিডিউরের সেকশন 98 অনুযায়ী হাইকোর্ট ডিভিশনের কমপক্ষে 2 জন জজের সমন্বয়ে একটা বেঞ্চ গঠন করে এটা হিয়ারিং হবে। The High Court Division shall, upon hearing any case referred to it under Section 160, decide the questions of law raised thereby, and shall deliver its judgment thereon, stating the grounds on which such decision is founded, and shall send a copy of such judgment under the seal of the court and the signature of the registrar to the appellate tribunal, which shall pass such orders as are necessary to dispose of the case in conformity with the judgment. যে অর্ডারটুকু হবে সেটা অবশ্যই stating the ground on which such decision is founded, ground গুলা স্টেট করে লিখে ডিসিশনটুকু অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে কোর্টের সিল এবং রেজিস্ট্রারের স্বাক্ষর সহ পাঠানো হবে। The cost in respect of a reference to High Court under Section 160 shall be in the discretion of the court. এটা খরচ কে দেবে? এটা কোর্টের অধীনে রাখা আছে, কোর্ট বলতে পারবে এটার খরচ কে বহন করবে। Notwithstanding that reference has been made under Section 160 to the High Court Division, tax shall be payable in accordance with the assessment made in the case unless the recovery thereof has been stayed by the High Court Division. দেখেন এখানে কোয়েশ্চন অফ ল এর ক্ষেত্রে আমরা হাইকোর্টের রেফারেন্স দায়ের করলেও ট্যাক্স পেয়েবল থাকবে, ট্যাক্স দিতে হবে, এবং ট্যাক্স রিকভারিটা বাধাগ্রস্ত হবে না যদি না এক্ষেত্রে হাইকোর্টের কোনো স্টে অর্ডার থাকে। এই হচ্ছে সেকশন 161। সেকশন 162, appeal to the appellate division. An appeal shall lie to the appellate division from any judgment of the High Court Division delivered under Section 161 in any case which the High Court Division certifies to be a fit one of appeal to the appellate division. The provision of Code of Civil Procedure 1908 relating to appeals to the appellate division shall, so far as may be applied in the case of appeals under this section, in like manner as they apply in the case of appeal from decrees of High Court Division. 1904 সালের কোড অফ সিভিল প্রসিডিউর অনুযায়ী যেভাবে হাইকোর্টের ডিক্রির উপরে অ্যাপিলেট ডিভিশনে আপিল দায়ের করা যায়, এই ক্ষেত্রে অনুরূপভাবে হাইকোর্টের ডিক্রির উপরে অ্যাপিলেট ডিভিশনে আপিল দায়ের করা যাবে, provided that nothing in subsection shall be deemed to affect the provision of subsection 161(2) or 4. 161(2) এবং 4 এখানে এফেক্ট ফেলবে না। 161(2) কিংবা 4 এ এখানে কোনো
প্রভাব পড়বে না। Provided further that the High Court division may, on petition made for the execution of the order of the appellate division in respect of any cost awards, thereby transmit the order of execution to any court subordinate to the High Court division. High Court division এর subordinate যে কোনো জায়গায় এটা High Court division পিটিশনের মাধ্যমে দিতে পারবেন। Where the judgment of High Court division is varied or reversed in appeal under this section, effect shall be given to the order of the appellate division in the manner provided in subsection 161(2) and 4 in respect of a judgment of the High Court division. এখানে High Court division-এর যে জাজমেন্ট আছে এটা যদি চেঞ্জ হয় তাহলে ওই অনুরূপভাবেই সেকশন 161(2) এবং সেকশন 161(4) এর কার্যকারিতা প্রয়োগ করবে। The provision of subsection 3 and subsection 4 of section 161 relating to cost and payment of tax shall apply in the case of an appeal to the appellate division as by apply to a reference to the High Court division under section 160. এখানে খরচ এবং কর পরিশোধ সংক্রান্ত যে 161 ধারায় 3 এবং 4 উপধারায় যে বিধান বলা আছে এখানেও ওই বিধানগুলা সমভাবে প্রযোজ্য হবে। এখানে অ্যাপিলেট ডিভিশনে হাইকোর্ট বিভাগের রায়কে আবার চ্যালেঞ্জ করা নিয়ে যাওয়া। তো এই বিষয়ে প্রথমে বলা আছে আমরা দেখলাম যে যদি 161 ধারার অধীনে রায় যেটা আছে ওই রায়ে যদি হাইকোর্ট বিভাগ যদি এটা আপিলেট বিভাগে আপিল যোগ্য বলে প্রত্যয়ন করে তাহলেই শুধুমাত্র আপিল করা যাবে। এখানে বলা আছে দেখবেন যে in any case which High Court division certifies to be a fit one for appeal to the appellate division, যখন হাইকোর্ট ডিভিশন মনে করবে এবং সার্টিফাই করবে এটা অ্যাপিলেট ডিভিশনে আপিল যোগ্য তখনই এটা আপিল করা যাবে। এবং আপিলের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি 1908 এর বিধানাবলীতে যেভাবে ডিক্রি ক্ষেত্রে যেভাবে হয় এখানেও সেই একইভাবেই হবে। তবে এখানে বলা আছে উপধারা 162 কিংবা 161(2) কিংবা 161(4) এর বিধানগুলোতে এটা কোনো প্রভাব ফেলবে না। 161(2) এবং 161(4) এর বিধানে কোনো প্রভাব ফেলবে না। আর ব্যয়ের বিষয়ে যেটা বলা আছে সেটা হচ্ছে কর পরিশোধের ক্ষেত্রে 161(3) এবং 161(4)টাই কার্যকর থাকবে এখানে বলা আছে। এই হচ্ছে আপিল টু দা অ্যাপিলেট ডিভিশন। এটা শুধুমাত্র ডিপেন্ড করে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার বিষয়টুকু ডিপেন্ড করবে একমাত্র হাইকোর্ট ডিভিশনের সার্টিফিকেশনের উপর। হাইকোর্ট ডিভিশন যদি মনে করে এই মামলাটি অ্যাপিলেট ডিভিশনে আপিল যোগ্য তাহলেই শুধুমাত্র অ্যাপিলেট ডিভিশনে যেটা আমরা কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অনুযায়ী আপিল করা যাবে, এছাড়া করা যাবে না। তাহলে আমরা এখানে দেখলাম যে অ্যাপিল এন্ড রেফারেন্সে ইনকাম ট্যাক্স অথরিটি অ্যাপিলেট ইনকাম ট্যাক্স অথরিটিতে আপিল করার বিষয়, পরবর্তীতে অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল করা যায়, করদাতাও করতে পারেন, ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেসও করতে পারেন। ট্রাইব্যুনালের অর্ডারে যদি কোনো ল পয়েন্ট থাকে তাহলে সেটার জন্য হাইকোর্টের রেফারেন্স দায়ের করতে পারেন, সেটা কমিশনার করতে পারবেন
অথবা করদাতা যে কেউ করতে পারবেন। রেসপন্ডেন্ট যিনি হবেন উনি হিয়ারিং এর অন্তত 7 দিন আগে লিখিতভাবে কোয়েশ্চন অফ ল কোন জায়গায় ডিফেক্টিভ সেটা বর্ণনা করবেন এবং সঠিকটা কি তা সাপোর্টিং ডকুমেন্ট সহ বর্ণনা করে জমা দেবেন এবং হাইকোর্টের ডিসিশন যেটা হবে এই ডিসিশনটা ট্রাইব্যুনালে জানাবে হাইকোর্ট। হাইকোর্ট যদি তার ডিসিশনে অর্ডারে এইভাবে সার্টিফাই করে যে এটা অ্যাপিলেট ডিভিশনে আপিলযোগ্য তাহলে সেকশন 162 অধীনে অ্যাপিলেট ডিভিশনে আপিল করা যাবে। তবে সেক্ষেত্রে সেকশন 161(2) কিংবা 161(4) এর কার্যকারিতা থেমে থাকবে না। এই 161(2) এবং 161(4) কার্যকর থাকবে। এই হচ্ছে আয়করের আপিল পদ্ধতি বিস্তারিত এখানে। আর কিছু বিধিতে আমাদের দেয়া আছে ফর্মগুলা, আমি ফর্মগুলো আপনাদের সাথে শেয়ার করব। অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল করার ফর্ম এবং অ্যাপিলেট জয়েন্ট কমিশনার কিংবা কমিশনার অ্যাপিলের বরাবরে আপিল করার ফর্ম। কোনো কোয়েশ্চন থাকলে আমরা কোয়েশ্চন আনসারে যেতে পারি এখন এই রিলেটেড। কোনো কোয়েশ্চন আছে কিনা? অ্যাপিল পদ্ধতি সম্পর্কে কিংবা রেফারেন্স পদ্ধতি সম্পর্কে, এখানে ট্রাইব্যুনাল পর্যন্ত আমরা আপিল বলছি, হাইকোর্টে হচ্ছে রেফারেন্স, আর অ্যাপিলেট ডিভিশনে হচ্ছে হাইকোর্টের ডিসিশনের উপরে আবার আপিল। হাইকোর্টের রেফারেন্স কেন হচ্ছে? কারণ হাইকোর্ট শুধু আইনের ব্যাখ্যাটুকু দেবে। হাইকোর্ট এখানে আইনের ব্যাখ্যা ছাড়া আর কিছু দেবে না। এখানে ফ্যাকচুয়াল পয়েন্টে সর্বোচ্চ কোয়াসি জুডিশিয়াল কোর্ট হচ্ছে ট্রাইব্যুনাল। শুধুমাত্র ল পয়েন্টে ট্রাইব্যুনালের বিরুদ্ধে হাইকোর্টের রেফারেন্স দায়ের করা যাবে। সেজন্য আমরা বলছি এটাকে অ্যাপিল অ্যান্ড রেফারেন্স। রেফারেন্সটা হচ্ছে হাইকোর্টের গিয়ে রেফারেন্স। অ্যাপিলেট ডিভিশনে যাওয়া যাবে তখনই যখন হাইকোর্ট সার্টিফাই করবে যে এই অর্ডারটি অ্যাপিলেট ডিভিশনে আপিলযোগ্য। কোনো কোয়েশ্চন আছে কিনা অ্যাপিল এবং ট্রাইব্যুনাল রিলেটেড? আমার মনে হয় কোনো কোয়েশ্চন নেই। পরবর্তীতে যদি কোনো কোয়েশ্চন থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে পার্টিসিপেট করার জন্য এবং ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপিল এন্ড রেফারেন্স, এই বিষয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।